ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। গ্রুপে একের আয়তে বলেছে প্রদত্ত কোনটি দৈর্ঘ্য পরিমাপের একক আলোকবর্ষ। দুইতে বলেছে একটা বস্তু 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে সরণ কত হবে। তাহলে বৃত্তাকার পথের অর্ধেক মানে এই রকম অর্ধবৃত্তাকার পথটির ব্যাসার্ধ এখানে আর হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে সরণ হচ্ছে 2r, তাহলে 2 গুণ 10 সেন্টিমিটার, তার মানে 20 সেন্টিমিটার। তিনেতে দিয়েছে কোন রাশিটির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত বেগ। চারেতে দিয়েছে আচ্ছা, তিনেরটা হবে বলেছে কোন রাশিটির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত, তো এখানে বল হবে। চারে দিয়েছে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় প্রোটন। 5 সমবেগে গতিশীল বস্তু ত্বরণ থাকে না। 6 কোনটি ভৌত রাশি নয় জল। 7 প্রদত্ত কোনটি প্রোটন ইলেকট্রন নিউট্রন সংখ্যা সমান ম্যাগনেসিয়ামের। 8 বলেছে যে পরমাণুটির এল কক্ষটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে সেটি হলো নিয়ন। গ্রুপ বিতে আসি। 2 এর আইতে বলেছে দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশির উদাহরণ দাও যার একটি স্কেলার অপরটি ভেক্টর, দ্রুতি এবং বেগ। 2 দিয়েছে কার্যের সমমাত্রিক রাশির নাম হলো শক্তি। অথবা শূন্যস্থান পূরণ বলেছে একটি বস্তুর ভর 3000 কেজি এবং আয়তন 3 মিটার কিউব হলে ঘনত্ব কত হবে। ঘনত্ব সূত্র হচ্ছে ঘনত্ব D সমান m/v। তাহলে ভর m হচ্ছে 3000 কেজি মানে 3 × 10⁶ গ্রাম, গ্রাম না কেজি। আর আয়তন ভি হচ্ছে, এটা মিটারে আছে, সেন্টিমিটারে নিয়ে যাওয়া হলো, তাহলে 3 × 10⁶ সেন্টিমিটার কিউব। তাহলে ঘনত্ব m/v সমান 3 × 10⁶/3 × 10⁶ সমান হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। 3000 কেজি ছিল, 1000 দিয়ে গুণ করে গ্রামে নিয়ে যাওয়া হলো, 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘনত্ব হবে। তিনেতে দিয়েছে নিউটনের কোন গতিসূত্র থেকে সিদ্ধান্ত করা যায় যে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বলের অস্তিত্ব অসম্ভব। তৃতীয় গতিসূত্র। 4 দিয়েছে চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা কখন পরস্পরকে স্থিরাবস্থায় দেখে সমবেগে একই দিকে চলতে থাকলে। অথবা এক ডাইন সমান কত নিউটন, 10⁻⁻5 নিউটন। 5 দিয়েছে বৃত্তপথে আবর্তনশীল ত্বরণের অভিমুখ কোন দিকে হয়, ব্যাসার্ধ বরাবর বৃত্তের কেন্দ্রের দিকে। 6 বলেছে কোন বস্তুকে ক্যাথোড রশ্মি দ্বারা আঘাত করলে কি ঘটে, অতি উচ্চ তাপ উৎপন্ন হয়। 7 বলেছে কোন বলের প্রভাবে নিউক্লিয়াস ভেঙে যায় না, নিউক্লিয় বলের প্রভাবে। গ্রুপ সিতে আসি। গ্রুপ সিতে দিয়েছে স্কেল সাধারণত কাঠের তৈরি হয় কেন। এই উত্তরটা লিখবে যে উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির ফলে ধাতব স্কেলের দৈর্ঘ্যের সংকোচন বা প্রসারণ লক্ষণীয়ভাবে হয়। সেই জন্য ধাতব স্কেল শুধুমাত্র যে উষ্ণতায় অংশাঙ্কিত সেই উষ্ণতাতেই সঠিক পাঠ দেবে, কিন্তু কাঠ বা প্লাস্টিকের প্রসারণশীলতা ধাতুর তুলনায় কম। তো আমাদের এখানে যেহেতু কাঠ উল্লেখ করেছে, প্লাস্টিকটা বলবে না, বলবে যে কাঠের প্রসারণশীলতা ধাতুর তুলনায় খুবই কম এবং কাঠের স্কেল সমস্ত উষ্ণতার সঠিক পাঠ দেবে, সেই জন্য কাঠের স্কেল ব্যবহার ধাতব স্কেল অপেক্ষা অধিকতর ভালো বা স্কেল সাধারণত কাঠের তৈরি হয়। 2 দিয়েছে সাধারণ তুলা যন্ত্রের অত্যাবশ্যকীয় গুণগুলো কি কি। এই যে সাধারণ তুলা যন্ত্র অত্যাবশ্যকীয় গুণাবলী থাকা উচিত। এক হচ্ছে সুবেদী হওয়া প্রয়োজন। যে তুলা যন্ত্রে ভরের সামান্য পার্থক্য বোঝা যায় তাকে সুবেদী তুলা বলা হয়। 2 হচ্ছে তুলা সুস্থিত হওয়া প্রয়োজন, অর্থাৎ তুলার দণ্ডটি একবার আন্দোলিত হলে সেই দোলন যেন দীর্ঘক্ষণ স্থায়ী না হয়। 3 হচ্ছে তুলা নির্ভুল হওয়া প্রয়োজন, অর্থাৎ তুলা পাত্র দুটি খালি থাকলে তুলাদণ্ড অনুভূমিক হবে। আর 4 তুলা যন্ত্রটি দৃঢ় হওয়া প্রয়োজন, তুলা যন্ত্রের বিভিন্ন অংশ যেন মজবুত হয়, কোনো অংশ ঢিলে থাকলে বস্তুর সঠিক ভর কখনোই পাওয়া যাবে না। অথবাতে বলেছে এককবিহীন ভৌত রাশি কাকে বলে, উদাহরণ দাও।
লিখবে যে যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশির অনুপাতের আকারে প্রকাশ করা যায় সেই ভৌত রাশিগুলির কোনো একক থাকে না, এদের এককবিহীন রাশি বলা হয়ে থাকে। যেমন হচ্ছে আণবিক ভর, বিকৃতি, তুলাঙ্ক ভার, আপেক্ষিক আর্দ্রতা ইত্যাদি ভৌত রাশির কোনো একক নেই, এরা হলো এককবিহীন ভৌত রাশি। তিনেতে দিয়েছে বস্তুর গড় দ্রুতি শূন্য নয় কিন্তু গড় বেগ শূন্য হতে পারে কি? আচ্ছা, বলবে যে দ্রুতি হচ্ছে কোনো কণা বা বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাই হলো ওই কণা বা বস্তুটির দ্রুতি। একটি গতিশীল বস্তুর গড় দ্রুতি শূন্য হতে পারে না। আর বেগ হচ্ছে একক সময়ে কোনো গতিশীল কণা বা বস্তুর সরণের পরিমাণ হলো তার বেগ, আর একটি গতিশীল বস্তুর গড় বেগ শূন্য হতে পারে। চারেতে দিয়েছে কম্বলের ধুলো ঝাড়ার জন্য রোদে দেওয়া কম্বলকে লাঠি দিয়ে আঘাত করা হয় কেন? তিনের এই পয়েন্টটা লিখবে যে কম্বলের ধুলো ঝাড়ার জন্য ভারী কম্বলটিকে ঝুলিয়ে লাঠি দিয়ে বারবার আঘাত করা হয়। কম্বলটিকে লাঠি দিয়ে আঘাত করলে কম্বলটি গতিশীল হয়, কিন্তু ওর ফাঁকে ফাঁকে লেগে থাকা ধুলোকণাগুলি আগে স্থির অবস্থায় ছিল এবং স্থিতিজাড্যের জন্য স্থির অবস্থায় থাকতে চেষ্টা করে, এর ফলে ধুলোকণাগুলি কম্বল থেকে আলাদা হয়ে ঝরে পড়ে। অথবাতে বলেছে ভরই বস্তুর জড়তার পরিমাপ ব্যাখ্যা করো। লিখবে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ হচ্ছে F সমান ma, যেখানে m হচ্ছে বস্তুর ভর আর F হলো F বল ক্রিয়া করে a ত্বরণ সৃষ্টি হয়, অতএব a সমান F/m। বল F অপরিবর্তিত থাকলে a সমানুপাতিক 1/m হয়, অর্থাৎ ত্বরণ ভরের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ ত্বরণ ভরের ব্যস্তানুপাতিক হয়। যদি একই পরিমাণ বল দুটো ভিন্ন ভরের বস্তুতে প্রযুক্ত হয়, যে বস্তুর ভর বেশি তার ত্বরণ কম হবে, অর্থাৎ সেই বস্তুর বেগ পরিবর্তন করা বেশ কঠিন। এর অর্থ হলো যে বস্তুর ভর বেশি সেই বস্তুর জাড্য বেশি। একই ত্বরণ সৃষ্টি করতে অথবা একই পরিমাণ গতিবেগ পরিবর্তন করতে কম ভরের বস্তুর তুলনায় বেশি ভরের বস্তুতে বেশি বল প্রয়োজন হয়। বস্তুর ভরের ওপর জাড্য নির্ভর করে, ভর বেশি হলে জাড্য বেশি হবে। ভর দ্বারাই একটি বস্তুর জাড্য পরিমাপ করা যায়। বস্তুর ভর হলো জড়তার পরিমাপ, বস্তুর ভর হচ্ছে জড়তাজনিত বাধার সূচক। পাঁচেতে দিয়েছে সিজিএস আর এসআই তে বলের পরম এককগুলি কি কি? সিজিএস এ বলের পরম একক হলো ডাইন আর এসআই তে বলের পরম একক হচ্ছে নিউটন। ছয়তে দিয়েছে ভর এবং আধানের বিচারে প্রোটনের সঙ্গে ইলেকট্রনের দুইটি পার্থক্য লেখো। তাহলে দুটো পয়েন্ট শুধু আমরা দেব, আধানের প্রকৃতি আর ভর। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, প্রোটন ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। ইলেকট্রনের ভর হচ্ছে অতি নগণ্য, একটি প্রোটনের ভর একটি ইলেকট্রনের ভরের প্রায় 1837 গুণ। সাথে দিয়েছে রাদারফোর্ড পরমাণু মণ্ডলের দুইটি প্রধান ত্রুটি উল্লেখ করো। রাদারফোর্ড পরমাণু মডেলে দুটি প্রধান ত্রুটি দেখা যায়। একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে তীব্র গতিবেগে চলমান ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণা থেকে নিরবিচ্ছিন্নভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে শক্তি বিকিরিত হতে থাকবে। এভাবে ক্রমাগত শক্তি ক্ষয়ের ফলে ইলেকট্রনের ঘূর্ণন বেগ এবং কক্ষ ব্যাসার্ধ ক্রমশ কমে যাবে। এর ফলে ইলেকট্রনটি হ্রাসমান ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলীপথে ঘুরতে ঘুরতে যখন তার সব শক্তি শেষ হয়ে যাবে তখন নিউক্লিয়াসের উপরে আছড়ে পড়বে। সুতরাং রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী পরমাণু গঠন কখনো স্থায়ী হবে না। হিসাব করে দেখা যায় এরূপ একটি ইলেকট্রন মাত্র 10⁻⁸ সেকেন্ড সময়ের মধ্যে তার সমস্ত শক্তি হারিয়ে নিউক্লিয়াসে এসে পড়বে। রাদারফোর্ডের পরমাণু মডেলের এই ঘটনা সঙ্গতিপূর্ণ নয়। আর দুই হচ্ছে তাছাড়া এই মডেল হাইড্রোজেনের বিচ্ছিন্ন রেখা বর্ণালীর কারণ ব্যাখ্যা করতে পারে না। আটে দিয়েছে একটা এক্স পরমাণু আর একটা ওয়াই পরমাণু পরস্পরের আইসোটোপ হলে প্রমাণ করতে বলেছে বি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান 0। তো এরা যেহেতু পরস্পরের আইসোটোপ তাই জন্য এ সমান সি, মানে পরমাণু ক্রমাঙ্কগুলো সমান। তাহলে বি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। তো এখানে আমরা এ সমান হচ্ছে সি, তাই এখানে আমরা লিখলাম এর জায়গায় সি লিখলাম, সি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তো সমান সমান সংখ্যার বিয়োগফল 0 হয়, তাই এখানে 0 প্রমাণিত।
আচ্ছা, এখানে লিখে দেবে বাম পক্ষ, এটা সমান ডান পক্ষ। গ্রুপ ডি তে দিয়েছে, আইতে বলেছে যে রৈখিক ভরবেগ সংরক্ষণের সূত্রটি লেখো, আর রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটি প্রতিষ্ঠা করো। রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র হচ্ছে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে কতগুলি বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে কোনো নির্দিষ্ট দিকে বস্তুগুলির মোট রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার আগে কোনো নির্দিষ্ট দিকে বস্তুগুলির মোট ভরবেগ যা ছিল ক্রিয়া প্রতিক্রিয়ার পরে তাই থাকবে। এবারে বলেছে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণ। তো ধরা যাক m1 আর m2 ভরে দুটো বস্তু যথাক্রমে u1 আর u2 গতিবেগে একই অভিমুখে একই রেখা বরাবর চলাকালীন সংঘাত ঘটায় এবং সংঘাতের পর একই অভিমুখে যথাক্রমে v1 ও v2 গতিবেগ প্রাপ্ত হয়। সংঘাতের পূর্বে বস্তু দুটির মোট ভরবেগ m1 u1 প্লাস m2 u2, আর সংঘাতের পর একই অভিমুখে বস্তুদ্বয়ের মোট ভরবেগ m1 v1 প্লাস m2 v2। তাহলে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রানুযায়ী m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। তো এখান থেকে u1 গুলো মানে 1 গুলোকে আর 2 গুলোকে এক জায়গায় করে নেওয়া হলো, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি m2 v2 মাইনাস m2 u2 সমান মাইনাস m1 v1 প্রথম বন্ধনীর ভেতরে মাইনাস m1 v1 মাইনাস m1 u1। তাহলে m2 v2 মাইনাস m2 u2 বাই t, উভয়কে t দিয়ে ভাগ করা হলো। তাহলে বা m2 বস্তু হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার সমান মাইনাস m1 বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সমান হচ্ছে f1 সমান মাইনাস f2, অর্থাৎ ক্রিয়া সমান মাইনাস প্রতিক্রিয়া। সুতরাং ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পরের সমান ও বিপরীতমুখী, এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। অথবাতে বলেছে নিউটনের কোন সূত্রটিকে জারডের সূত্র বলা হয়, সূত্রটি বিবৃত করো। নিউটনের প্রথম গতিসূত্রে পদার্থের জারড ধর্ম সম্পর্কে বলা হয়েছে, তাই প্রথম সূত্রকে জারডের সূত্র বলা হয়। তাহলে নিউটনের প্রথম গতিসূত্রকে জারডের সূত্র বলা হয়। আর নিউটনের প্রথম গতিসূত্রের বিবৃতি হচ্ছে বাহ্যিক অপ্রতিমিত বলের অনুপস্থিতিতে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তিনেতে দিয়েছে মাপনী চোঙের সাহায্যে জলে অদ্রাব্য কোনো কঠিন পদার্থের আয়তন ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়। তাহলে আয়তন মাপক চোঙ এবং সাধারণ তুলার সাহায্যে বলেছে মাপনী চোঙের সাহায্যে জলে অদ্রাব্য তুলার সাহায্যে অসম আকৃতির বস্তুর আয়তন তার উপাদানের ঘনত্ব নির্ণয়। প্রথমে সাধারণ তুলার সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হলো, মনে করি বস্তুর ভর ক্যাপিটাল M। এবার 2 হচ্ছে একটি পরিষ্কার শুষ্ক আয়তন মাপক চোঙের একটা নির্দিষ্ট দাগ পর্যন্ত জল নিয়ে ওই জলতলের পাট নেওয়া হলো, মনে করি সেই পাট হচ্ছে v1 সেন্টিমিটার কিউব। 3 হচ্ছে এরপর অসম আকৃতির বস্তুটিকে মোম লাগানো সরু সুতোয় বেঁধে জলের মধ্যে ধীরে ধীরে সম্পূর্ণ ডোবানো হলো, এর ফলে জলতল কিছুটা উপরে উঠে আসবে। এই অবস্থায় আবার জলতলের পাট নেওয়া হলো, মনে করি এই পাট হচ্ছে v2 সেন্টিমিটার কিউব। তাহলে তরলের আয়তন হচ্ছে v1 সেন্টিমিটার কিউব, আর অসম বস্তু সহ তরলের মোট আয়তন v2 সেন্টিমিটার কিউব। তাহলে অসম বস্তুটির আয়তন হচ্ছে v2 মাইনাস v1 সেন্টিমিটার কিউব, আর কঠিন বস্তুটির উপাদানের ঘনত্ব ভর বাই আয়তন, তাই m বাই v2 মাইনাস v1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তিনেতে বলেছে একটি ঋণাত্মক একক পরমাণু আয়নের m কক্ষে 8টি ইলেকট্রন বর্তমানের প্রসম পরমাণুটির ইলেকট্রন বিন্যাস লেখো। এর ইলেকট্রনের সংখ্যা লেখো। মৌলের ভর সংখ্যা 31 হলে নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত হবে। তো m কক্ষে 8টি ইলেকট্রন বর্তমান, অতএব প্রসম পরমাণুর m কক্ষে মানে সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা হবে 8 মাইনাস 3 5। তাহলে মৌলটির প্রসম পরমাণুর ইলেকট্রন বিন্যাস a কক্ষে 2টো, l কক্ষে 8টা, m কক্ষে 5টা। তাহলে ইলেকট্রনের সংখ্যা 2 যোগ 8 যোগ 5 15। মৌলের ভর সংখ্যা হচ্ছে 31। এবার মৌলটির প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা 15। তাহলে নিউট্রন সংখ্যা ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা 31 বিয়োগ 15 সমান 16।